Dear students, welcome to my academy's online video class. পাঠ্যপুস্তকের অঙ্কগুলো এখন সরাসরি পরীক্ষায় সেট হয় না। অঙ্কগুলোই বিশেষ উদ্দীপকের মাধ্যমে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষায় আসে। আমিও তাই আজকের ভিডিওতে অষ্টম, নবম ও দশম শ্রেণীর পরিসীমা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্কের সৃজনশীল পদ্ধতিতে উপস্থাপনের মাধ্যমে সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। অষ্টম শ্রেণীর অধ্যায় 3-এর 21 নম্বর অঙ্কটি এরকম। একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। এই ক্ষেত্রটিতে প্রতি বর্গমিটারে 1 টাকা 90 পয়সা হিসাবে ঘাস লাগাতে 10,260 টাকা খরচ হয়। প্রতি মিটারে 2 টাকা 50 পয়সা হিসাবে চারিদিকে বেড়া দিতে কত খরচ হবে? There is a rectangle area whose length is 1.5 times of the breadth. To fill up with the grass in the whole area, 10,260 টাকা needs for 1.9 টাকা per square kilometer. How much টাকা need to fence the outside of the area for 2.5 টাকা per meter? অঙ্কটি যদি পরীক্ষায় সরাসরি এভাবে আসতো, আমাদেরকে 3টি স্টেপ অনুসরণ করে প্রশ্নটির উত্তর করতে হতো। কিন্তু পরীক্ষায় সরাসরি এভাবে প্রশ্ন আসবে না। আমাদের উত্তরের স্টেপগুলোকে লক্ষ্য করেই 3টি প্রশ্ন করা হবে। যেমন ক, দৈর্ঘ্য ও প্রস্থকে x এর মাধ্যমে প্রকাশ করো। Express length and breadth in terms of x. খ নম্বর, আয়তটির দৈর্ঘ্য ও প্রস্থ কত? Determine the length and breadth. How much টাকা need to fence the area? আমরা এখন উত্তরগুলো করতে পারি। অ্যান্সার এ। যেহেতু বলা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, তো আমরা ধরে নেই প্রস্থ x, তাহলে দৈর্ঘ্য হবে 1.5 ইন্টু x। breadth equal to x and length equal to 1.5x. This is the answer of the question number 1. Now খ, আয়তটির দৈর্ঘ্য প্রস্থ কত? এখানে একটি ক্লু রয়েছে, 1 বর্গমিটারে এত টাকা হিসাবে মোট খরচ এত টাকা। আমরা যদি আয়তটির মোট ক্ষেত্রফল জানি, সেই মোট ক্ষেত্রফলকে এত টাকা দিয়ে গুণ করলে মোট খরচটি বের হয়ে আসবে এবং সেই খরচটি হবে এই টাকা। তাহলে আমরা একটা ইকুয়েশন পাবো এবং সেই ইকুয়েশন থেকে এক্স এর মান বের করতে পারবো। এরিয়া ইকুয়াল টু লেন্থ গুণন ব্রেথ ইকুয়াল টু 1.5x ইন্টু এক্স equal to 1.5 x square. It is total area. So, according to question, 1.5 x square into 1.90 equal to total taka 10,260. This implies x square equal to divided by 1.5 and 1.90. এই দশমিক আমরা তুলে দিতে পারি। এই দশমিক তোলার জন্য এখানে আমরা 10 নেব। এই শূন্য কেটে দেব। ফ্রম দ্য ক্যালকুলেটর উই গেট 3600। সো দ্য এক্স ইকুয়াল টু রুট অফ 3600 ইকুয়াল টু 60। সো উই গেট ব্রেথ ইকুয়াল টু 60 মিটার and length equal to 1.5 into 60 equal to 90 মিটার। অর্থাৎ আয়তটির প্রস্থ 60 মিটার এবং দৈর্ঘ্য 90 মিটার। খ নাম্বার উত্তর হয়ে গেল। এবারে গ, ক্ষেত্রটির চতুর্দিকে বেড়া দিতে কত টাকা লাগবে? নিশ্চয়ই ক্ষেত্রটির পরিসীমা বের করতে হবে। এখানে আমরা x এর মান পেয়েছি 60 and length পেয়েছি 90. So the perimeter of the area equal to 60 plus 90 plus 60 plus 90 is equal to 300 মিটার। প্রতি মিটারে 2.5 টাকা হিসাবে বেড়াইতে খরচ হবে। The fencing cost equal to 300 into 1.5, 450 টাকা। This is the answer of the question number C. নবম দশম শ্রেণীর 16.2 অনুশীলনী থেকে রম্বস সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ অঙ্ক করতে পারি। 10 নম্বর অঙ্ক, একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি 54 সেন্টিমিটার।
এর অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করো। ABCD একটি রম্বস, এর পরিসীমা দেওয়া আছে 180 সেন্টিমিটার। রম্বসটির ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 54 সেন্টিমিটার। এখানে রম্বস ক্ষেত্রটির পরিসীমা 180 সেন্টিমিটার দেওয়া আছে। এর অর্থ হলো রম্বস ক্ষেত্রটির 4 বাহুর যোগফল 180 সেন্টিমিটার। যেহেতু রম্বস ক্ষেত্রটির 4টি বাহুই সমান, কাজে 180কে 4 দিয়ে ভাগ করলেই আমরা একটি বাহুর দৈর্ঘ্য পাবো। কাজে আমরা লিখব রম্বসটির সমান 4 বাহুর যোগফল সমান 180। সুতরাং রম্বসটির এক বাহু সমান 180/4 = 45 সেন্টিমিটার। প্রশ্ন ক হলো বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য কত? অর্থাৎ বৃহত্তম কর্ণ হলো এসি। প্রশ্নটির উত্তর করতে গেলে রম্বস সম্পর্কে আমাদের কিছু লব্ধ জ্ঞানকে কাজে লাগাতে হবে। 1 নম্বর জ্ঞান, রম্বস বা সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এখানে এসি কর্ণ ডিবি কর্ণকে সমদ্বিখণ্ডিত করবে। তাই বিডি সমান 54 সেন্টিমিটার হলে ধরে নেই এই বিন্দুটি ও ওবি হবে 54 এর অর্ধেক 27 সেন্টিমিটার। তাহলে আমরা এবি জানলাম, ওবি জানলাম। রম্বস ও বর্গ সম্পর্কে আমাদের আর একটি লব্ধ জ্ঞান আছে। বর্গ ও রম্বসের কর্ণদ্বয় পরস্পর লম্ব। তাহলে এসিবিডি কর্ণদ্বয় পরস্পর লম্ব, তাহলে এই কোণটি সমকোণ। তাই যদি হয় তাহলে ও এ বি একটি সমকোণী ত্রিভুজ হলো, যার অতিভুজের দৈর্ঘ্য 45 সেন্টিমিটার এবং একটি বাহু 27 সেন্টিমিটার। আমরা এভাবে লিখব, চিত্র থেকে পাই পিথাগোরাসের সূত্র অনুযায়ী ওএ স্কোয়ার অর্থাৎ এক বাহুর উপর বর্গ প্লাস ওবি স্কোয়ার, একবারে আমরা মানটা বসাই দিই 27 স্কোয়ার = এবি স্কোয়ার অর্থাৎ 45 স্কোয়ার। দিস ইমপ্লাইজ ওএ স্কোয়ার = 45-এর উপর স্কোয়ার হলো 2025 বিয়োগ 27-এর উপর স্কোয়ার 729 ইমপ্লাইজ ওএ স্কোয়ার = বিয়োগ করে পাই 1296। সুতরাং ওএ √1296 বর্গমূল করে পাই 36। তাহলে আমরা ওএ সমান পেলাম 36। লিখতে পারি আমরা, সুতরাং এসি কর্ণ = 36 × 2 = 72 সেন্টিমিটার। এবারে খ নম্বরের উত্তর। রম্বস ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল মানেই আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে দৈর্ঘ্য থাকলেও প্রস্থ বলতে যেহেতু উচ্চতাকে বোঝায়, অর্থাৎ এই বাহু থেকে এই বাহু পর্যন্ত যদি আমাদের লম্বের দৈর্ঘ্য থাকতো তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে রম্বসটির ক্ষেত্রফল বের করতে পারতাম। যেহেতু উচ্চতা দেওয়া নেই, রম্বস ক্ষেত্রের ক্ষেত্রফলের আরেকটি সহজ সূত্র রয়েছে, আর তা হলো, তাহলে আমরা এসএসসিতে আসার মতো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক করলাম। নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 16.2-এর 5 নম্বর অঙ্ক। অঙ্কটিকে উদ্দীপকের মাধ্যমে উপস্থাপন করলে দাঁড়ায় এরকম: একটি বর্গ এবং একটি আয়ত, এ দুটির পরিসীমা সমান। আয়তটির ক্ষেত্রফল 768 বর্গমিটার, এটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। ক নাম্বার প্রশ্ন, আয়তটির দৈর্ঘ্য কত? উত্তর খুবই সহজ, কারণ দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফলে এটি। আমরা লিখব, আমরা পাই দৈর্ঘ্য গুণন প্রস্থ = 768 implies 3x² = 768 implies x² = 8/3 = 256 16। সুতরাং আয়তটির দৈর্ঘ্য = 16 × 3 = 48 মিটার। এবারে খ নম্বরের প্রশ্ন উত্তর। ক্ষয় চেয়েছে বর্গটির এক বাহুর দৈর্ঘ্য কত সমান এবং 4 বাহুর যোগফল হলো পরিসীমা। এই পরিসীমা যেহেতু আয়তের পরিসীমা সমান, কাজে আমরা লিখব বর্গের পরিসীমা সমান আয়তের পরিসীমা সমান আয়তের 4 বাহুর যোগফল। যেহেতু আমরা পেয়েছি x = 16, 3x = 48, কাজে আমরা লিখব 16 + 48 + 16 + 48 = 128। এটি হলো বর্গটির 4 বাহুর যোগফল। সুতরাং বর্গের এক বাহু = 128/4 = 32। এখন গ নম্বর প্রশ্ন বলেছে
40 সেন্টিমিটার পাথর দিয়ে বর্গটি বাঁধতে কতটি পাথর লাগবে? এক্ষেত্রে আমাদের বর্গের ক্ষেত্রফল বের করতে হবে। বর্গের ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ 1024 মিটার স্কোয়ার। এখানে পাথরের ক্ষেত্রফলটিকেও আমাদের মিটার স্কোয়ারে আনতে হবে। 40 সেন্টিমিটার স্কোয়ার, যেহেতু 100 সেন্টিমিটারে 1 মিটার, তাই 100 দিয়ে ভাগ করতে হবে। পাথরের ক্ষেত্রফল দিয়ে এই ক্ষেত্রফলকে ভাগ করলেই কতটি পাথর লাগবে সেটা আমাদের বের হয়ে আসবে। শুধু লিখবো যে পাথর লাগবে 24 ভাগ 410 ইকুয়াল টু গুণ দিয়ে উল্টায় দেব 4 2 8 4 5 4 2560। নবম দশম শ্রেণীর অনুশীলনী 11.2 23 নম্বর অঙ্কটি সৃজনশীল। একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 5:12:13 এবং পরিসীমা 30 সেন্টিমিটার। ক নম্বর প্রশ্ন হলো ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয় করো। The proportions of The sides of a triangle are 5:12:13 and perimeter is 30 centimeter. Determine the length of the sides. আমরা সমাধান করতে থাকি। কোশ্চেন নাম্বার ক, let the sides are 5x, 12x and 13x. ধরি বাহুগুলোর দৈর্ঘ্য 5x, 12x and 13x। কোনো অঙ্কে যদি এরকম অনুপাত দেয়া থাকে, সেই অনুপাতগুলোর সঙ্গে শুধু একটি x লাগিয়ে কোটিকে সহজ করতে পারি এবং দ্রুত ফলাফল বের করতে পারি। অনুপাতের অঙ্কগুলোকে নিয়ে কেন এমন করে ধরা যায় তা আমি অন্য কোনো ক্লাসে ব্যাখ্যা করব। তাহলে ত্রিভুজটি দাঁড়ালো এরকম, একটি বাহু 13x, একটি বাহু 12x এবং একটি বাহু 5x। বাহুগুলোর যোগফল অর্থাৎ পরিসীমা দেওয়া আছে 30 সেন্টিমিটার। সো হেয়ার 5x plus 12x plus 13x equal to 30. This implies 30x equal to 30. This implies x equal to 30 ভাগ 30 equal to 1. Sides of the triangle are 5, 12 and 13. সুতরাং ত্রিভুজের বাহুগুলো হলো 5, 12 and 13। কারণ x এর মান 1 হওয়ায় 1 দিয়ে গুণ করলে ওই সংখ্যাগুলোই আসে। এখন দ্বিতীয় নম্বর প্রশ্নটি হলো ত্রিভুজটি চিত্রে দেখাও ও কোন ভেদে ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ তা ব্যাখ্যা করো। যেহেতু ত্রিভুজটির বাহুগুলো আমরা পেয়ে গেছি, সেই বাহুগুলোকে ধরে আমরা ত্রিভুজটি অঙ্কন করব। স্কেল দিয়ে করব, কি 13 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। আমরা ত্রিভুজটি আঁকলাম, এটি 12 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। প্রশ্ন হলো কোন ভেদে ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ। আমাদেরকে গাণিতিকভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে হবে এটি কোন ধরনের ত্রিভুজ। তো প্রথমেই আমাদের লব্ধ জ্ঞানকে স্মরণ করতে হবে। কোন ভেদে ত্রিভুজ, কোন ভেদে ত্রিভুজগুলো হলো 1 নম্বর সূক্ষ্মকোণী ত্রিভুজ, ইন ইংলিশ একুইট ট্রায়াঙ্গেল। 3টি কোণই সূক্ষ্মকোণ, অর্থাৎ 3টি কোণই 90 ডিগ্রির কম, সেই ত্রিভুজটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজকে ফ্রি হ্যান্ডে আঁকলে আমরা এইভাবে আঁকবো। আগে ভূমিটা আঁকবো, তারপর এই প্রান্তবিন্দু থেকে ডান দিক দিয়ে হেলিয়ে মোটামুটি এই বাহুর মাঝখান পর্যন্ত পৌঁছবো, তারপর এই বাহুটি আঁকবো। তাহলে দেখা যাবে প্রতিটি কোণই এক সমকোণের চেয়ে ছোটো হবে বা 90 ডিগ্রির চেয়ে ছোটো হবে। এবার 2 নম্বর হলো সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের 2টি কোণ সূক্ষ্মকোণ এবং একটি কোণ সমকোণ, এটি সমকোণ এবং অপর 2টি সূক্ষ্মকোণ, এই ধরনের ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলে। A triangle having one right angle and 2 acute angle is right triangle. আমরা ফ্রি হ্যান্ডে কীভাবে সমকোণী ত্রিভুজ আঁকবো?
আগে এই ভূমিটা আঁকবো এবং এখান থেকে সোজা খাড়া উপরে উঠবো। এখান থেকে ওই প্রান্তের সঙ্গে যুক্ত করে অপর বাহুটি আঁকতে হবে। তাহলে এই কোণটি হবে সমকোণ, এটা হবে সমকোণী ত্রিভুজ, রাইট ট্রায়াঙ্গেল। এবারে 3 নম্বর, স্থূলকোণী ত্রিভুজ, ইন ইংলিশ অবটিউজ ট্রায়াঙ্গেল। এই ত্রিভুজের 2টি সূক্ষ্মকোণ থাকবে এবং একটি স্থূলকোণ থাকবে। স্থূলকোণ তাকেই বলে যে কোণটি সমকোণের চেয়ে বড়। এটি যদি সমকোণ হয়, সমকোণের চেয়ে বড় কোণ হবে এইভাবে কাত হয়ে। যে ত্রিভুজে এইরকম একটি সমকোণের চেয়ে বড় কোণ থাকবে এবং অপর 2টি কোণ সূক্ষ্মকোণ হবে, এই ধরনের ত্রিভুজকে স্থূলকোণী ত্রিভুজ বলে। এ ট্রায়াঙ্গেল হ্যাভিং 1 obtuse angle and 2 acute angle is called obtuse triangle. তাহলে স্থূলকোণী ত্রিভুজ আমরা কীভাবে ফ্রি হ্যান্ডে আঁকবো? আগে ভূমি আঁকবো, এই প্রান্ত থেকে এই বিন্দু থেকে বাম দিকে হেলিয়ে একটি বাহু আঁকবো, তারপর এই প্রান্ত থেকে ওই প্রান্তে বিন্দুর সঙ্গে যুক্ত করে তৃতীয় বাহুটি আঁকবো। তাহলে এটি ফ্রি হ্যান্ডে একটি স্থূলকোণী ত্রিভুজ আঁকা হলো। তাহলে বিষয়টি দাঁড়ালো, সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকতে এই বিন্দু থেকে ডান পাশে হেলতে হবে, সমকোণী ত্রিভুজ আঁকতে সোজা উঠতে হবে, আর স্থূলকোণী ত্রিভুজ আঁকতে বাঁয়ে আসতে হবে। তাহলে কোণ ভেদে ত্রিভুজ আমরা 3 ধরনের দেখলাম। একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ বা অ্যাকিউট ট্রায়াঙ্গেল, সেকেন্ড সমকোণী ত্রিভুজ বা রাইট ট্রায়াঙ্গেল, অ্যান্ড থার্ড স্থূলকোণী ত্রিভুজ বা অবটিউজ ট্রায়াঙ্গেল। এই ত্রিভুজটি, এই 3 ধরনের ত্রিভুজের কোণটি তা এখানে চাওয়া হয়েছে। কোণগুলো মেপে এই ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ তা আমরা ব্যাখ্যা করব না। চোখের দেখায় মনে হচ্ছে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। এক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্যকে কাজে লাগাবো। আর এ কারণে আমরা দেখি বৃহত্তম বাহুর বর্গ স্কোয়ার অফ হাইয়েস্ট সাইড ইকুয়াল টু 13 স্কোয়ার ইকুয়াল টু 169। Sum of square of other 2 sides equal to 5 square plus 12 square equal to 25 plus 144 equal to 169. Same result. অর্থাৎ দেখা যাচ্ছে ত্রিভুজটির একটি বাহুর উপর বর্গ অপর 2 বাহুর বর্গের সমষ্টির সমান। অর্থাৎ ত্রিভুজটি পিথাগোরাসের সমকোণী ত্রিভুজের উপপাদ্যকে সমর্থন করে। অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাই আমরা লিখব, তো ত্রিভুজটির বাহুগুলো যেহেতু পিথাগোরাসের সমকোণী ত্রিভুজের উপপাদ্যকে সমর্থন করে, এটি একটি সমকোণী ত্রিভুজ। অ্যাজ দ্য সাইডস অফ দ্য ট্রায়াঙ্গেল স্যাটিসফাই দ্য পিথাগোরাস থিওরাম, সো দ্য ট্রায়াঙ্গেল ইজ রাইট ট্রায়াঙ্গেল। তাহলে খ নম্বরের প্রশ্ন উত্তর আমাদের এইটুকু। এভাবেই পরীক্ষার খাতায় উপস্থাপন করতে হবে। এবারে গ নম্বর প্রশ্ন উত্তর। ঘ নম্বরে বলেছে ক্ষুদ্রতম বাহুকে প্রস্থ এবং বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য ধরে অঙ্কিত আয়তের কর্ণের সমান বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ আমাদের যে ত্রিভুজটি ছিল এর ক্ষুদ্রতম বাহুকে প্রস্থ ধরে এবং এই বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য ধরে একটি আয়ত আঁকতে হবে। ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ এবং বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য ধরে যে আয়তটি অঙ্কন করা হলো, এই আয়তটির কর্ণের একটি বর্গ যার বাহুগুলো এই কর্ণের সমান। অর্থাৎ বর্গটা যদি এইরকম হয়, এই বর্গটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আমরা জানি বর্গের ক্ষেত্রফল হলো যে কোনো একটা বাহুর উপর বর্গ, স্কোয়ার। কারণ বর্গের প্রত্যেকটা বাহু সমান হয়। যদি এই বাহুটি এ হয়, এটিও এ হবে, এটিও এ হবে, এটিও এ হবে। এই বর্গটির ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ এ গুণন এ ইকুয়াল টু এ স্কোয়ার। এ স্কোয়ার জানতে পারলেই আমাদের বর্গটির ক্ষেত্রফল নির্ণয় হয়ে যাবে। এখানে আমরা লক্ষ্য করি এই আয়তটির এই কোণটি সমকোণ, এই সমকোণের বিপরীত বাহু এটি হলো অতিভুজ হাইপোটেনাস, কাজে এটি হলো সমকোণী ত্রিভুজ। তাহলে এটি যদি সমকোণী ত্রিভুজ হয়, অ্যাকর্ডিং টু পিথাগোরাস অতিভুজ স্কোয়ার সমান স্কোয়ার অফ হাইপোটেনাস
লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, that is 13 স্কোয়ার, equal to 25 plus 69 equal to 194. আমাদের এই বর্গের ক্ষেত্রফলের জন্য এই স্কোয়ারই বের করার কথা ছিল, তাই আমরা বের করলাম 194 সেন্টিমিটার স্কোয়ার। এরিয়া অফ দ্য স্কোয়ার ইকুয়াল টু 194 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে শেষ হলো আজকের ক্লাস। ধন্যবাদ। For more videos, subscribe the channel.